তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির সপ্তম ক্লাস। আমরা আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 75 থেকে 86। এটা তো গতদিন যখন আমরা ক্লাস শুরু করেছিলাম তখন ওখানে একটা হাজির করার প্রক্রিয়া, অভিযুক্ত ব্যক্তিকে হাজির করার প্রক্রিয়ার মধ্যে সমন ছিল, হুলিয়া ক্রোক ছিল, আর ছিল হচ্ছে ওয়ারেন্ট। তো গতদিন আমরা সমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে 68 থেকে 74। এটা হলো ব্যক্তির প্রতি সমন, আর বস্তুর প্রতি সমন হলো 94 এবং 95। তো আজকে আমরা আলোচনা করব ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা। তার আগে আপনাদের জানা দরকার যে একটা ওয়ারেন্ট কখন দেয়। শেয়ার মামলায় ওয়ারেন্ট দিতে পারে, শেয়ার মামলায় ওয়ারেন্ট দিতে পারে। শেয়ার মামলায় ওয়ারেন্ট প্রাথমিকভাবে দেয় না। এফআইআর আমরা সামনে তো বিস্তারিত করবো, এখন না বুঝলে সমস্যা নাই, জাস্ট একটু বলতেছি। যে মামলা থানায় করা হয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সেটাকে বলে এফআইআর। এফআইআর হয় পরবর্তীতে যখন জিআর সেকশনে গিয়ে, কোর্টে গিয়ে জিআর সেকশনের বইতে নিবন্ধিত হয়, তখন এফআইআর মামলাটা হয়ে যায় জিআর মামলা। তো জিআর মামলার ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, এই জায়গায় ওয়ারেন্ট লাগে না। আর সিআর মামলার ক্ষেত্রে আমরা সামনে পড়বো যে যে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে সেটাকে বলে কি, সিআর মামলা। তো যদি ওই মামলাটা আমলে নাই, 190 ধারায় আমলে নাই, আমলে নেওয়া অর্থ হলো হয় 204 ধারায় সমন দিবে অথবা ওয়ারেন্ট দিবে। তাহলে যদি ওয়ারেন্ট দেয়, সিআর মামলায় যদি ওয়ারেন্ট দেয়, তাহলে ওই ওয়ারেন্ট সম্পর্কিত যে বিধিবিধান, এই ওয়ারেন্ট সম্পর্কিত বিধিবিধান আলোচনা করা হয়েছে 75 থেকে কত ধারা, 86 ধারা। তো সমন আর ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি? সমন হলো যে সমন পেল তাকে নিজের আগ্রহে হাজির হইতে হবে আদালতে, নাকি নিজে যদি হাজির না হয় তাহলে পরবর্তী তারিখে ওয়ারেন্ট অটোমেটিক্যালি ইস্যু হয়ে যাবে। আর ওয়ারেন্টের ক্ষেত্রে আপনার নিজের আগ্রহে আসেন বা না আসেন, পুলিশ একসময় আপনারে কি ধরে আনবে। তো এটা হলো সমন আর ওয়ারেন্টের মধ্যে মূলত পার্থক্য। তো আমি আপনাদের একটা পেজ দিয়েছি, দেখেন। অনলাইনে যারা আছেন আপনাদের ক্লাস শুরুর আগেই আমি আপনাদের সরবরাহ করে দিয়েছি। যারা অফলাইনে আছে এই 75 থেকে 86 যাদেরকে দিয়েছি, তারা ছাড়াও যদি আর কেউ না পান আমার কাছ থেকে নিয়ে নিন। দেখেন, প্রথমে দেখি আমরা 75 ধারা। আমরা বই পড়বো পরে, আগে এখানে ধারাটা দেখেন। ধারা 75, যে প্রতিটি গ্রেফতারি পরোয়ানা, আন্ডারলাইন করবেন, লিখিত এবং আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের সিল মোহর যুক্ত হবে। তাহলে এখান থেকে প্রথমত প্রশ্ন আসতে পারে যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কি, লিখিত না মৌখিক? লিখিত। এটাতে স্বাক্ষর করবে কে? প্রিজাইডিং অফিসার অথবা ম্যাজিস্ট্রেট, এবং সিল মোহর থাকবে কার? আদালতের। প্রত্যেকটি পরোয়ানা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা উহা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ যখন ধরেন একটা আদালত ওয়ারেন্ট দিছে, তো ওই ওয়ারেন্টটা যতদিন পর্যন্ত কার্যকর না হচ্ছে, কার্যকর না হচ্ছে মানে পুলিশ আসামিকে ধরতে না পারতেছে, অথবা যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই আদালত যদি ওই ওয়ারেন্টটাকে বাতিল না করে, তাহলে ওই ওয়ারেন্টটা আজীবন কার্যকর থাকবে। এই ওয়ারেন্ট ধরেন যদি আমলি আদালত দেয়, ম্যাজিস্ট্রেট আদালত দেয়, ওই ওয়ারেন্ট বাতিল করার ক্ষমতা শুধু ম্যাজিস্ট্রেট আদালতেরই আছে। দায়রা জজেরও নাই, হাইকোর্ট বিভাগেরও নাই, আপিল বিভাগেরও নাই। যে ওয়ারেন্ট দিবে সেই বাতিল করতে পারবে, সহজ কথা। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যদি আদালত, ম্যাজিস্ট্রেট আদালত ওয়ারেন্ট ইস্যু করে, তাহলে এই ওয়ারেন্টটা বাতিল করতে পারে নিম্নের কোন আদালত? তো সাধারণত আমরা ধরে নিই যে হাইকোর্ট বিভাগ তো মোটামুটি সবই পারে, কিন্তু এই জায়গায় হাইকোর্ট বিভাগও এই ওয়ারেন্ট বাতিল করতে কি বলেন, বুঝতে পারছেন? আর যদি বলে যে ওয়ারেন্ট কার্যকর, মানে ওয়ারেন্ট একটা কার্যকর থাকে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হচ্ছে, আর যতদিন পর্যন্ত কি বাতিল করা না হচ্ছে। তো এটাকে বলা হয় মানে এই সম্পর্কে আমরা জানলাম কত ধারায়, 75 ধারায়। এখন আপনাদের
এমনি একটু জানা দরকার, যারা কোর্টে যান তারা ভালো জানেন, যারা এমনিতে মানে কোর্টে যাওয়া হয় না তাদের উদ্দেশ্যে একটু বলি। সেটা হলো যে ধরেন যে একজন ব্যক্তির প্রতি, যে একজন মহিলা তার স্বামীর নামে যৌতুকের মামলা করছে, তো করার পরে আদালত ওয়ারেন্ট দিছে, সরাসরি স্বামীর বিরুদ্ধে কি দিল, ওয়ারেন্ট দিল। তো ওয়ারেন্ট দেওয়া মানে হচ্ছে কি, পুলিশ গিয়ে ওই ওই মহিলার স্বামীরে কি গ্রেফতার করে নিয়ে আসবে। তো ওই মহিলার স্বামী যদি এই মামলা সম্পর্কে অবগত হয়ে, ধরেন ধার্য তারিখ থাকে, ধার্য তারিখের আগে এসে যদি কোর্ট থেকে স্বেচ্ছায় হাজির হয়ে যদি কি নাই, জামিন নাই, কিন্তু ওয়ারেন্ট আছে কার কাছে, পুলিশের কাছে, আর এই ফাঁকে তো উনি কি জামিন নিয়ে গেল, তাহলে আর একটা সম্ভাবনা থেকে যায় যে উনি যে জামিন নিছে, তাহলে ওয়ারেন্ট তো কার কাছে আছে, পুলিশের কাছে আছে। তখন কি দেয়, রিকল। রিকল মানে হচ্ছে ওয়ারেন্ট ফেরত আনার জন্য। যে ওয়ারেন্ট পুলিশের কাছে আছে এটা কি, রেকর্ড হচ্ছে পুনঃতলব। এই জায়গা পুনঃতলব করতেছে, যে ওই যে জামিন নাই তার হাতে দেখা গেলো যে রিকল দিয়ে দিল, সে থানায় গিয়ে রিকলটা কি পৌঁছায় দেয়, যাতে পুলিশ জানলো যে এই মামলায় আসামি জামিন হয়ে গেছে, আর এই ওয়ারেন্টটা আদালতে কি ফেরত পাঠাবে। তাহলে এক রিকল আছে হচ্ছে আপনার, আমরা সামনে পড়বো ফৌজদারি কার্যবিধির 540 ধারায়, সাক্ষী রিকল। আর এই যে রিকল, এটার কোনো ধারা নাই। এই রিকলটা অর্থ কি, পুনঃতলব। কি পুনঃতলব, ওয়ারেন্ট। যাই হোক, তাহলে আমরা বুঝলাম এ জায়গার যে জিনিস বোঝা গেল। তাহলে যে প্রশ্ন, আমাদের সময়ও স্বল্প, আবার পড়তে হবে ও সবকিছু, প্রশ্ন মানে প্রশ্ন কিভাবে আসতে পারে সবকিছুই জানতে হবে খুঁটিনাটি সহকারে। তাহলে এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, যে ওয়ারেন্ট সম্পর্কিত অধ্যায় কত ধারা থেকে কত ধারা, 75 থেকে 83। ওয়ারেন্ট কি হতে হবে, লিখিত হইতে হবে। মৌখিক কে বললো, ওনার পেছনে একটা দিন। ওয়ারেন্ট বাতিল করবে কে, যে আদালত দিছে সে আদালত। উচ্চ আদালত বাতিল করতে পারবে, পারবে না। কথা শেষ। 76 ধারায় চলে আসি। ধারা 76, ধারা 76 দেখেন, আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। যিনি পরোয়ানা কার্যকর করবেন, আদালত তাকে জামিন প্রদানের ক্ষমতা প্রদান করতে পারেন। পরোয়ানার লিখিত নির্দেশে নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে। কি কি দেখেন, জামিনদারের সংখ্যা, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে তাই থাকবে, এবং যে সময় তাকে আদালতে হাজির হতে হবে। এটা একটু বুঝেন। 76 ধারা আমাদের কার্যকর আছে, বাট বাস্তবে 76 ধারা প্রয়োগ নেই বললেই চলে। 76 ধারায় যে বিষয়টা আছে সেটা আমি একটু ব্যাখ্যা করি। যে আদালত ধরেন একটা মামলায়, ওই যৌতুকের মামলায় ওয়ারেন্ট ইস্যু করলো, তাহলে ওয়ারেন্ট ইস্যু করলে ওয়ারেন্টটা কার্যকর করবে কে, পুলিশ। এখন 73 ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি 73 ধারায়, যে আদালত ওয়ারেন্ট ইস্যু করলো সেই আদালত ইচ্ছা করলে ওখানে ওয়ারেন্টে উনি ক্ষমতা দিতে পারে পুলিশ অফিসারকে জামিন দেওয়ার। মানে যে পুলিশ অফিসার ওই আসামিকে গ্রেফতার করলো, গ্রেফতারের সাথে সাথেই ওই ব্যক্তি যারে গ্রেফতার করলো সে যদি ইচ্ছা করে পুলিশ অফিসারের কাছে থেকে জামিন নিতে পারে। এই ক্ষমতাটা আদালত দিবে পুলিশ অফিসারকে, কত ধারায়, 76 ধারায়। মানে ওই সময় পুলিশ অফিসার তাকে জামিন দেবে কিসের শর্তে, যে আপনি ধার্য তারিখে আদালতে কি হাজির হবে। বুঝতে পারছেন। বাস্তবে 76 ধারার ঘটনা এখন আর কি ঘটে না, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে এরকম একটা বিধান আছে, এবং ওখানে আদালত বলে দিতে পারে যে কয়জন জামিনদারের জিম্মায় জামিন দিবে, তারপরে কি পরিমাণ অর্থ নির্ধারণ করবে, এই সব কিছুই থাকতে পারে। এগুলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে কাকে, পুলিশ অফিসারকে। তাহলে 73 ধারার মূল বিষয়বস্তু হলো, যে পুলিশ অফিসার ওয়ারেন্টটা কার্যকর করতেছে তিনি ওই অভিযুক্তরে জিজ্ঞাসা করবে যে আপনি কি জামিন নিতে চান, আপনি ইচ্ছা করলে কোর্টে যা ব্যতীতই আপনারে, আমি যদিও গ্রেফতার করছি, আপনি আমার কাছ থেকেই জামিন নিতে পারেন। 73 দ্বারা আমার ক্ষমতা দিছে, কে দিছে, আদালত। তবে আপনি যদি জামিন নেন ধার্য তারিখে আপনাকে কি হাজির হতে হবে। এই বিধানটা বলছে কত ধারায়, 76 ধারায়। বাস্তবে কোনোদিন দেখছেন, কোর্টে তো বহুত দিন ধরে যায়, দেখছেন নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধি 76 ধারা এরকম বিধান আছে। তো একটু পরে দেখেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আদালত
টাকা দিলে যে জামিন দেয় সেটা কি আপনার কোর্টের মামলায় পুলিশ জামিন দেয় স্বপন সাহেব? কোনটায়? কোর্টের মামলায় তো জামিন আপনাদের মানে 76 ধারায় পৃষ্ঠাঙ্কন করে এখন ম্যাজিস্ট্রেট। কতটা আছে সেটা একটু বলি স্যার। যদি বাস্তবতার জন্য বুঝতে দেখা যাচ্ছে যে আমরা গোপালগঞ্জে একটা মামলা করছি, খুলনায় আসামি করে, আসামি দিতে করতে, আসামি দিতে করতে এখানে তো কোন আদালতের এখতিয়ার দিন আছে, এই জায়গায় থেকে জামিন নেয়। জামিন নেওয়ার না পরে তো রুবেল থামেন, সেই সেই জায়গায় আসতেছি, সেই জায়গায় কোনো ঢুকি নেই, এই সেই জায়গাও করবানি। হ্যাঁ, আচ্ছা দেখেন। বিষয়টা হচ্ছে স্যার হচ্ছে এটা স্পেশাল, মানে অর্থাৎ হচ্ছে যে জামিন নামায় মনে হয় সব সময়, সরি, সব ওয়ারেন্টে কিন্তু হচ্ছে যে মানে পুলিশ চাইলে জামিন দিবে, এটা আদালত যদি উল্লেখ করে না দেয় তাহলে সেক্ষেত্রে পুলিশ জামিন দিতে পারবে না। জি জি যখন জি। পুলিশ এটা উল্লেখ করে দিবে তখনই সেই, স্যার। আচ্ছা আমি তো বলছি, আমি তো জানি বইয়ের, শুনেন, কোর্ট কাছারিতে কি আছে না না আছে এটা পরীক্ষা আসবে না। কোর্টে যদি কি আসে ওটা যদি আসতো তাহলে আপনারা আমার কাছে পড়তে আসতেন না, তাহলে কোর্টের সবচেয়ে ভালো লয়ার তার কাছে পড়তে যাইতেন। বুঝছেন? তো পাস করতে হলে আমার বই খাতায় কি আছে এটা জানতে হবে। মেইন কথা, বাস্তবে প্রয়োগ আছে না না আছে আপনারা যাই প্রয়োগ করবেন। আর এ তো বললামই যে 76 ধারায় বলা হয়, 76 ধারার প্রয়োগ আমাদের বাংলাদেশে এখন খুব বেশি নাই। কথা শেষ। তো আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারবেন, যিনি পরোয়ানা কার্যকর করবেন আদালত তাকে জামিন প্রদানের ক্ষমতা প্রদান করতে পারবেন। দেখছেন, জামিন প্রদানের ক্ষমতা কি প্রদান করতে পারেন কারে? যিনি পরোয়ানাটা কার্যকর করবেন। পরোয়ানায় লিখিত নির্দেশ নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে। কি কি? পরোয়ানায় থাকবে জামিনদারের সংখ্যা, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ বা যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে দায়ী থাকবে, এবং যে সময় তাকে আদালতে হাজির হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা 75 ধারায় পড়লাম ওয়ারেন্ট হবে লিখিত, প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবে, আদালতের সিলমোহর থাকবে, আদালত বাতিল না করলে আর কেউ বাতিল করতে পারবে না, আর যদি কার্যকর হয় তাহলে তো হয়ে গেল। 76 ধারায় পড়লাম, 76 ধারা, 76 ধারায় আমরা যেটা পড়লাম সেটা হলো যে ম্যাজিস্ট্রেট আদালতকে কি দিবে? ক্ষমতা দিবে, যে আপনি গ্রেফতারের সাথে সাথে ইচ্ছা করলে জামিন দিতে পারেন। এটা যদি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয় তাহলে পুলিশ পারবে, আর ক্ষমতা না দিলে পুলিশ পারবে না। কথা শেষ। 77, 78, 79 এগুলো আমরা ওই বই থেকে পড়বো। আপাতত এই শীটটা একটু শেষ করে ফেলি। ধারা 80 ধারাটা একটু দেখেন। 80 ধারা, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি যাকে গ্রেফতার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন। এই লাইনটা আন্ডারলাইন করেন। পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে তাকে পরোয়ানাটি দেখাবেন। এটার অর্থ কি? যখন পুলিশ অফিসার কাউকে গ্রেফতার করতে যাচ্ছে অবশ্যই গ্রেফতারকৃত ব্যক্তিকে তার কি দেখাবে? যে এই মামলা, অমুক মামলায় আপনাকে গ্রেফতার করা হচ্ছে, এবং প্রয়োজন হলে পরোয়ানাটা তাকে সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে দেখাতেও হবে। এই কথাগুলো বলছে কততে? 80 ধারায়। আচ্ছা, 81 ধারাটা আমরা আইন পাঠ থেকে পড়বো। 81 ধারায় কি আছে একটু বলে দিই। সেটা হলো যে যে গতদিন আমরা গত ক্লাসে পড়েছি যে বিনা পরোয়ানায় যদি কাউকে গ্রেফতার করা হয় তখন পুলিশ তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ কত ঘন্টা? 24 ঘন্টা। এটা হলো বিনা পরোয়ানায়, উইদাউট ওয়ারেন্ট, 61 ধারায়। আর 81 ধারায় হলো যদি কোনো কাউকে পরোয়ানা সহ গ্রেফতার করা হয়। কি সহ? পরোয়ানা সহ। তাহলে পুলিশ তাকে 1 সেকেন্ডও রাখতে পারবে না, অনতিবিলম্বে হাজির করতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। পরোয়ানা সহ যদি গ্রেফতার করে কতক্ষণ রাখতে পারবে? অনতিবিলম্বে। আর পরোয়ানা ছাড়া করলে পুলিশ রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। পরোয়ানা ছাড়ারটা বলা হয়েছে 61-তে, আর পরোয়ানা সহ যেটা, এটা বলা হয়েছে কততে? 81। খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার হলে আপনারা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলেন, মানে পারেন যে জিনিস বেশি পারেন সেই জিনিস ভুল হয়ও বেশি। ধারা 82টা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। গ্রেফতারি পরোয়ানা যে আদালত কর্তৃক ইস্যু হোক না কেন কার্যকর করা যাবে কোথায়? যদি গোপালগঞ্জ আমলি আদালত দেয় কার্যকর করা যাবে কোথায়?
ওই আসামি যে জায়গায় থাক না কেন সেই জায়গায় কার্যকর করা যাবে। কিভাবে কার্যকর করা যাবে সেটা পরের বিষয়, বাট সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে, এটা আমরা জেনে গেলাম। আচ্ছা, তো 82 পর্যন্ত পড়লাম, এখন আমরা একটু আইন পাটে যাই। আইন পাটে যাই, তারপরে 85 86 একটু পরে আসি। তো উম, এই যে দেখেন, যে গ্রেফতারি পরোয়ানা, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, আহ ধারা 85 থেকে কত, 86, 75 থেকে 86, জি 75 থেকে 83। গ্রেফতারি পরোয়ানার ধরন, ফর্ম অফ ওয়ারেন্ট, ধারা হচ্ছে 75। ওই যে 75 তো আগেই পড়ছি, তো ওই জায়গায় আর আমি পড়লাম না। 73টা দেখেন, 73 ওই জায়গা পড়ছি, তারপরে একটু পড়ি। যে ব্যক্তির গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া। গ্রেফতারি পরোয়ানা জারিকারক কর্তৃক অভিযুক্তকে মুক্তি সম্পর্কে 76 ধারায় আলোচনা করা হয়েছে। যে ব্যক্তির গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারিকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুসারে, এই যে দেখছেন আন্ডারলাইন করেন, আদালতের কি নির্দেশনা অনুসারে, আন্ডারলাইন করেন। এ নতুন আসছেন আপনি, কি বিশ্বাস না? জি, এতদিন আসেন নাই কেন? আচ্ছা, ওই যে আন্দোলন বলতে প্রাইমারি, আচ্ছা আচ্ছা, আপনার চাকরি হয়েছিল? আন্দোলনের আপডেট কি? আচ্ছা, শুভকামনা আপনাদের জন্য। দেখেন, তো গ্রেফতারি পরোয়ানা জারিকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুসারে জামানত গ্রহণ পূর্বক সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারে যদি উক্ত আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হবে মর্মে পর্যাপ্ত জামানত সহ বন্ড সম্পাদন করে। 76 ধারা, তাহলে 76 ধারার মূল কথা, যে গ্রেফতার করবে আদালত তারে ইচ্ছা করলে জামিনের ক্ষমতা দিতে পারে। এটাই কত, 73। কথা শেষ। আমরা একটু চলে আসি 77 আর 78 ধারা। যারা ধারা মনে রাখতে পারেন না, তার এই 75 76 ধারা মনে না রাখলেও সমস্যা নাই, ফ্যাক্ট গুলা তো মনে থাকবে। ফ্যাক্ট বলতে বোঝাচ্ছি যে ওয়ারেন্ট কার্যকর থাকে কতদিন, যতদিন বাতিল না করে বা গ্রেফতার না করে, এটা তো মনে থাকবে। ওয়ারেন্ট কি হতে হবে, লিখিত। কে স্বাক্ষর করবে, ম্যাজিস্ট্রেট বা আদালত, ম্যাজিস্ট্রেট বা প্রিজাইডিং অফিসার, এগুলা তো মনে থাকবে ইনশাল্লাহ। জি, তো যার বরাবর গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হতে হবে, ধারা 77 এবং 78। সাধারণত গ্রেফতারি পরোয়ানা, আন্ডারলাইন করবেন, এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ সময় এই আমাদের 77 ধারায় বলা আছে গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হবে কার প্রতি, এক বা একাধিক পুলিশ অফিসারের প্রতি। যেটা একটু গুরুত্বপূর্ণ দেখেন, 78 ধারা অনুসারে গোল দিবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কোন পলাতক আসামি, আন্ডারলাইন করেন, ঘোষিত অপরাধী, আন্ডারলাইন করেন, বা এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য তার জেলার মধ্যে, আন্ডারলাইন করবেন, কোন জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে। এটার অর্থ হলো, প্রথমত একটা জিনিস আমি আপনাদের গোল দিতে বলেছি, 78 ধারায় এই আদেশটা দিবে কে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধরেন দীনেশ চন্দ্র বালা একজন ঘোষিত অপরাধী, এখন পুলিশ তারে বারবার চেষ্টা করার পরেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারতেছে না, মানে সে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আজকে এদিক থেকে তো কালকে ওদিক থেকে পাওয়া যাচ্ছে না। তখন কোন জমির মালিককে, কৃষককে বা ম্যানেজাররে বলতে পারে যে দিনেশকে যদি দেখো তারে কি গ্রেফতার করবা, মানে গ্রেফতার করে অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবা, নাহলে যাবা কোথায়, থানায়। তাহলে এই আদেশটা দিতে পারে কে, দিতে পারে জমির মালিক রে, কৃষক রে বা ম্যানেজার রে, কে দিতে পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এখান থেকে যে প্রশ্নটা হবে, ধারা মনে না রাখলে সমস্যা নাই, যে জিনিসটা হবে যে জমির মালিক, কৃষক, ম্যানেজারকে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা দিতে পারে কোন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 78 ধারা আপনার মনে না থাকলে সমস্যা নাই, 80 ধারা মনে না থাকলে সমস্যা নাই। প্রশ্ন হবে এইভাবে যে ওয়ারেন্ট কার্যকর করা যায় কোথায়, সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে 78 ধারার যে আদেশটা এটা কে দিতে পারে বলেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন 79 আমাদের পর 79 পড়ার প্রয়োজন নেই, 80 তো পড়লাম আগেই, 80 পড়ছি না? 80-তে বলা আছে যে ওয়ারেন্ট কার্যকর করা যাবে কোথায় ভাই? কোনো জায়গায়, সারা বাংলাদেশের যে কোনো এক জায়গায়, নাকি? জি জি, 82। আচ্ছা, সমস্যা নাই। জি, ধারা ওলট পালট হলে সমস্যা নাই, আমরা যে ধারাটা মনে রাখতে হবে সেটা বলে দিই, সেটা হলো 81 ধারা। দেখেন, ধারা 81, বিলম্ব ছাড়াই আটক ব্যক্তিকে আদালতে হাজির করা, পারসনস অ্যারেস্টেড টু বি ব্রট বিফোর কোর্ট উইদাউট ডিলে। এতক্ষণ যতগুলো ধারা পড়ছি আপনার মনে রাখতে হবে 81টা। কত ধারা? 81 ধারা। দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি, গোল দিবেন, অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে কি করবে? হাজির করবে। অন্য কোনো ব্যক্তি, আপনিই বলেন, একটু আগে অন্য কোনো ব্যক্তি কে ছিল? জমির মালিক, ম্যানেজার, তারা কি? হ্যাঁ, সাহায্য করবে। জমির মালিককে ওয়ারেন্ট কার্যকর করার ক্ষমতা দিল না একটু আগে 78 ধারায়? তাই সে যখন দিনের সে গ্রেফতার করলো, সে অনাবশ্যক বিলম্ব ছাড়াই কার কাছে নিয়ে যাবে? এই যে পুলিশ অফিসার অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবে। দেখেন, এটা বলছে কত ধারায়? 81 ধারায়। আর গতদিন আমরা পড়ছিলাম কত ধারা? 61 ধারা। 61 ধারা ছিল হলো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষেত্রে, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষেত্রে। পিজুর সাহেব পান নাই মনে হয় এটা, নাকি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখেন, 81 ধারা প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে হাজির করার ক্ষেত্রে। অন্যদিকে আন্ডারলাইন করবেন 61 ধারা, পুরোটা আন্ডারলাইন করেন। 61 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে বিনা গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে আটক করা হয় সেই ব্যক্তির হাজিরার জন্য। বিনা গ্রেফতারি পরোয়ানায়, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, আটককৃত ব্যক্তিকে বল দিবেন 24 ঘন্টার মধ্যে, এবং গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হবে, বল দেবেন 81। 3টা স্টার দেন। তাহলে মিলন সাহেব বলেন, 61 আর 81 ধারা, এই দুইটার ভিতরে পার্থক্য আছে কিনা? কি বলছে? 61 ধারা আর 81 ধারায় কি বলছে বলেন? কি পার্থক্য আছে বলেন? নার্ভাস হওয়ার কিছু নাই। আব্দুল্লাহ বলেন তো। গ্রেফতার করে সাধারণত জিআর মামলার ক্ষেত্রে আদালতের অনুমতি দরকার হয় না। আচ্ছা, কার কাছে নিতে হবে সেটা উজ্জ্বল থাকুক, কিন্তু সময়ের বিষয়টা বলেন। এই জায়গায় হচ্ছে 61 ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে পুলিশ রাখতে পারবে তার হেফাজতে কতক্ষণ? 24 ঘন্টা। আর 81 হলো আপনি গ্রেফতার করছেন কি অনুসারে? ওয়ারেন্ট অনুসারে। তাহলে আপনি অনাবশ্যক বিলম্ব ছাড়া, মানে উইদাউট এনি ডিলে, নিয়ে যেতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে। বুঝতে পারছেন? জি, কামরুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস তো চলমান, শুরু হয়েছে মানে। কে বলছে লিঙ্ক পান নাই? আচ্ছা, লিঙ্ক না পাইলে তো আপনারা এমনি জয়েন করেন, লিঙ্ক তো আমি দিছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ধন্যবাদ। তো দেখেন, তাহলে 61 আর 81 দুইটা জিনিস মনে রাখবেন। হ্যাঁ, আসরের নামাজে বিরতি দিব আর 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 5-6 মিনিট পরে। দেখেন, বিগত বছরের প্রশ্ন দেখেন। 1 নাম্বার প্রশ্ন,
গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে, গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে মানে যেখানে গ্রেফতারি পরোয়ানা ছিল, তাকে আদালতে ড্যাশ হাজির করতে হবে অনাবশ্যক বিলম্ব ছাড়া। 2023 সালে এসেছে। কত ধারার প্রশ্ন? 81। সেম প্রশ্নটা যদি এরকম হতো যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া, তাহলে উত্তর হতো কত? 24 ঘন্টা। বুঝতে পারছেন? তো 2 নং প্রশ্নটা দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর গোলদিমেন 81 ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে ড্যাশ আদালতে হাজির করবেন। কি কি এর উত্তর কি হবে? অনাবশ্যক বিলম্ব ছাড়াই। তো আমরা 83 ধারায় চলে আসি। গতদিন আমরা যখন সমন পড়েছিলাম, এখতিয়ারের বাইরে সমন জারি সম্পর্কে পড়ছিলাম 73 ধারায়, যে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যদি সমন দেয়, এটা যদি খাগড়াছড়ি জারি করতে হয়, তাহলে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাবে, তারা কার্যকর করবে। এই বিধানটা বলা আছে কোথায়? 73 ধারায়। আর এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট হলো 83। মনে রাখবেন, সমন হইলে 73, এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট হইলে কত? 83। তো এই যে দেখেন, অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ, এটার অর্থ কি? এটা জিজ্ঞাসা করতেছে এরকম যে, ধরেন গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা মামলায় ওয়ারেন্ট দিল। এখন যার বিরুদ্ধে ওয়ারেন্ট দিল সে বাস করে ধরেন কক্সবাজার। তখন এই ওয়ারেন্টটা কিভাবে কার্যকর করবে? গোপালগঞ্জের পুলিশ কি বাস বিমানে কক্সবাজার পর্যন্ত যাবে, নাকি কক্সবাজার পুলিশ কার্যকর করবে, কক্সবাজার পুলিশ অবগত করবে বিষয়টা কিভাবে? এই বিষয়গুলোই আলোচনা করছে কত ধারায়? 83 ধারায়। দেখেন, যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে, উক্ত এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে, আন্ডারলাইন করেন, এখতিয়ারের কি? স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি, আন্ডারলাইন করবেন, যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবর গোল দিবেন, ডাক যোগে বা অন্য কোনো উপায়ে পাঠাতে পারে। কে কে দেখেন? 1 নাম্বার, আন্ডারলাইন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট। মানে গোপালগঞ্জের ওয়ারেন্ট যদি কক্সবাজারে কার্যকর করতে হয়, আসামি ধরেন কক্সবাজার আছে, তাহলে গোপালগঞ্জের এই ওয়ারেন্টটা পাঠাতে হবে কক্সবাজারের কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। অথবা দেখেন, অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যারা সংক্ষেপে কি বলা হয়? এসপি। তো তাহলে হয় কক্সবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, অথবা হয় কক্সবাজারের জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠাবে। তো এখানে কিন্তু দুইটা, মানে দুইজনের কাছেই পাঠাবে না, যে কোনো কি, যেহেতু অথবা আছে দেখেন, অথবা বা যদি সেটা মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পাঠাবে কার কাছে? পুলিশ কমিশনারের নিকট। 3টে স্টার দেন। মেট্রোপলিটন এলাকা হইলে কার কাছে পাঠাবে? পুলিশ কমিশনারের কাছে। তো এই যে কোনো একজন। হ্যাঁ, তো এখানে যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার শেষ। আর যদি আদার দেন মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে পাঠাতে হবে ওই এলাকার সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে অথবা জেলা এসপি। জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, এই দুইজনের যে কোনো একজনের কাছে। তারা পরবর্তীতে ওই ওয়ারেন্টটা কি করবে? কার্যকর করবে। এখন 81 ধারা মনে রাখার কথা বলছি, 83 ধারাটা আপনার মনে রাখতে হবে। প্রথমে এইভাবে মনে রাখবেন যে এখতিয়ারের বাইরে সমন কত ধারায়? 73 ধারা। তাহলে এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কত? 83। এখতিয়ারের বাইরে যদি সমন হয়, যে আদালত সমন দিছে পাঠাতে হবে এখতিয়ারের বাইরে সেই সেই জায়গার আদালতে। আর এখতিয়ারের বাইরে যদি ওয়ারেন্ট কার্যকর করতে হয় তাহলে যে জায়গায় বিঘ্ন এখতিয়ার সম্পন্ন আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে, অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠাইতে হবে। আর যদি সেটা মেট্রোপলিটন এলাকা হয় তাহলে কার কাছে পাঠাবে? পুলিশ কমিশনার। বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো মূল কথা। এটা বলা আছে কত ধারায়? 83 ধারায়। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, 2013 সালে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে
যে কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? মেট্রোপলিটন এলাকায় কার নিকট? পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। যদি এটা আদার দেন মেট্রোপলিটন এরিয়া হতো তাহলে আইদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো ধন্যবাদ। আমরা একটু নামাজ পড়ে আসি, নামাজের বিরতির পর শুরু হবে। যারা মিস করছেন সমস্যা নাই, আমি আপনাদের লিংক দিছিলাম, হয়তোবা লিংকটা আপনাদের কাছে পৌঁছায় নাই। যাই হোক, নামাজের বিরতি, নামাজ শেষে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে আমরা পড়া শুরু করেছি ওয়ারেন্ট সম্পর্কে। ওয়ারেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 75 থেকে 86 ধারা পর্যন্ত। তো 75 ধারায় বলা হয়েছে ওয়ারেন্ট ইস্যু করে এবং ওয়ারেন্ট ইস্যু করে আদালত, ওয়ারেন্টে স্বাক্ষর করবে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অথবা প্রিজাইডিং অফিসার, এবং ওয়ারেন্ট অবশ্যই লিখিত হতে হবে। ওয়ারেন্টে আদালতের সিল মোহর থাকতে হবে। 75 ধারায় আর একটা কথা বলছে, সেটা হলো যে ওয়ারেন্ট যে আদালত ইস্যু করেছে সেই বাতিল করতে পারে, অথবা যদি গ্রেফতার করে তাহলে ওয়ারেন্টটার কার্যকারিতা শেষ হয়ে যায়, কিন্তু গ্রেফতারের আগ পর্যন্ত ওয়ারেন্টের কার্যকারিতা থাকে। এই ওয়ারেন্টটা যে আদালত ইস্যু করেছে সে ছাড়া অন্য কেউ বাতিল করতে পারবে না, ইভেন হাইকোর্ট ডিভিশনও বাতিল করতে পারবে না। আচ্ছা, 76 ধারায় বলল যে আদালত যদি মনে করে যে পুলিশ অফিসার ওয়ারেন্টটা কার্যকর করবে, তাকে ক্ষমতা দিতে পারে গ্রেফতারের পরই জামিনে মুক্তি দেওয়ার। তবে ওই যদি এন্ডোর্স করে, মানে পৃষ্ঠাঙ্কন করে, আদালত যদি এরকম কোনো আদেশ দেয় তাহলে সেখানে বলা থাকবে যে কতজন জামিনদার থাকবে, কত টাকা জামানত নিতে পারবে, এরকম বিধিবিধান থাকবে। তখন ওয়ারেন্ট কার্যকরকারী পুলিশ অফিসার ওয়ারেন্ট কার্যকর করার পরে ও তাকে ইচ্ছা করলে জামিন দিতে পারে, এবং তাকে বলবে যে আপনি যদি জামিন নেন তাহলে অমুক ধার্য তারিখে অবশ্যই আপনাকে হাজির থাকতে হবে। কত ধারায়? 76 ধারায়। আচ্ছা, তো এরপরে আমরা 76 ধারার পরে 77 ধারাটা আমরা আলোচনা করেছিলাম আইন পাঠ থেকে। 77 ধারায় বলছে যে ওয়ারেন্ট এক বা একাধিক পুলিশ অফিসারের প্রতি কি হবে? নির্দেশিত হবে। এটা হলো কত? 77। 78 ধারায় বলল যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, গোল দিতে বলেছিলাম, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি এরকম হয় যে কোনো ব্যক্তি পলাতক, তার গ্রেফতার করা যাচ্ছে না, তখন সংশ্লিষ্ট জমির ম্যানেজার, তারপরে কৃষক, তাদেরকে নির্দেশ দিতে পারে ওয়ারেন্টটা কার্যকর করার। এটাই আমরা পড়েছি কত ধারায়? 78 ধারায়। 79 ধারা আমরা পড়ি নাই, প্রয়োজনও নেই। 80 ধারায় আমরা পড়েছি। 80 ধারায় বলা হয়েছে যে যে পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট কার্যকর করে, তাহলে দরকার হলে যারে গ্রেফতার করা হচ্ছে তারে সারমর্ম জানাবে যে কেন আপনারা গ্রেফতার করা হচ্ছে, বা দরকার হলে ওয়ারেন্টের একটা কপি দেখাবে। এটা বলেছে কততে? 80-তে। 81 ধারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বলেছিলাম যে ওয়ারেন্ট অনুসারে যারা গ্রেফতার করা হলো তার নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে, মানে আদালতে হাজির করতে হবে কোনো প্রকার বিলম্ব ছাড়া। আর 61 ধারায় বললো, গতদিন আমরা পড়েছিলাম যে ওয়ারেন্ট ছাড়া যদি গ্রেফতার করে তাহলে পুলিশ ওই ব্যক্তিকে তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ কত? 24 ঘন্টা। তো 81 এবং 61 আপনার ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা পড়েছি 82 ধারা। 82 ধারায় বললো যে ওয়ারেন্ট সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি ওয়ারেন্ট দেয় তাহলে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যেতে পারে। এটা বলছে 82। এবং নামাজের বিরতির পূর্বে আমরা সর্বশেষ যে ধারাটা পড়েছি সেটা হলো এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কার্যকর। এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে গোপালগঞ্জের আদালত যদি ওয়ারেন্ট দেয়, সেটা যদি খুলনায় কার্যকর করতে হয় তাহলে খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা খুলনার জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, আর এটা হলো খুলনা জেলার মধ্যে হলে, আর খুলনা যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে হবে কে? খুলনার পুলিশ কমিশনার। আপনারা এটা কি জানেন যে খুলনা মেট্রোপলিটন এলাকা আলাদা? খুলনার যেরকম মানে খুলনার যেরকম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, আবার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তা জানেন? যখন যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে সেটা কি? চিফ মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট, আদার দেন খুলনা জেলা যদি হয় সেক্ষেত্রে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি। তো এই আর কি আমরা 83 ধারা পর্যন্ত আলোচনা করলাম, এবং আহ এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট জারি 83, এখতিয়ারের বাইরে সমন জারি কত? 73, মনে রাখবেন। এখন আমরা চলে আসি ধারা 85, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। মানে আপনার দেখেন ধারা 85 দেখেন, এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর করা হয়, মানে যখন ওয়ারেন্টটা কার্যকর করা হয়েছে কখন, কোথায়? গোপালগঞ্জের ওয়ারেন্ট ধরেন কার্যকর করা হয়েছে কক্সবাজার বা গোপালগঞ্জের বাইরে, মোট কথা এক জেলা থেকে আরেক জেলার, এক জেলার ওয়ারেন্ট যদি আরেক জেলায় কার্যকর করে, তখন এখানে বোল্ড করাই আছে, আন্ডারলাইন করা আছে, তারপরে আপনারা লাল কালি থাকলে একটু আন্ডারলাইন করেন। পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেফতারের স্থান হতে 20 মাইলের মধ্যে না হলে, 20 মাইল শব্দটা গোল্ডেন, 20 মাইলের মধ্যে না হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে উক্ত গ্রেফতারকৃত স্থানের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা জেলা সুপারিনটেন্ডেন্টের নিকট হাজির করতে হবে। এটার অর্থ কি? আচ্ছা একটু শুনেন, বিষয়টা হলো যে 83 ধারায় বলেছে কি, এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কার্যকর, এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কার্যকর। এখন এখতিয়ারের বাইরে যদি ওয়ারেন্টটা কার্যকর করে, তাহলে ওই ব্যক্তিরে কি করবে? যে এলাকায় ওয়ারেন্ট কার্যকর করছে সেই জায়গার কার কাছে হাজির করবে, নাকি যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল তার কাছে হাজির করবে? এটার সমাধান দিয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 85 ধারায়। কত ধারায়? 85 ধারায়। একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলি। ধরেন আমাদের গোপালগঞ্জ জেলা, আমাদের গোপালগঞ্জ জেলার পাশেই হচ্ছে নড়াইল জেলা, আবার পাশেই হচ্ছে পিরোজপুর জেলা, আবার পাশেই হচ্ছে বাগেরহাট জেলা, পাশেই মাদারীপুর জেলা, পাশেই ফরিদপুর জেলা, পাশেই বরিশাল জেলা। তো আমি একটা উদাহরণ দিই, ধরেন আমাদের গোপালগঞ্জ কোর্ট থেকে যদি আমরা চাপাইল ব্রিজের ওই পাশে যাই, চাপাইল ব্রিজ গোপালগঞ্জ কোর্ট থেকে হাইস্ট গেলে 10 মাইলও হবে না। তো 10 মাইলের বাইরে গেলেই ওটা পড়ে যাচ্ছে কোন জেলা? নড়াইল জেলা। মানে গোপালগঞ্জ কোর্ট থেকে 10 মাইল দূরে গেলেই ওটা ভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে পড়তেছে। তো 85 ধারায় বলতেছে, ধরেন গোপালগঞ্জ জেলা থেকে যদি একটা ওয়ারেন্ট ইস্যু করে এবং ওই ওয়ারেন্ট অনুসারে কোনো আসামিরা গ্রেফতার করতে, ধরেন ওই চাপাইল ব্রিজের ওই পাশে নড়াগাতির মধ্যে দেখা গেল, তো তার মানে ওয়ারেন্টটা কার্যকর করছে নড়াইলের মধ্যে, আর ওয়ারেন্টটা ইস্যু করছে কোন আদালত? গোপালগঞ্জ। এখন ওই আসামিকে কোথায় হাজির করবে? নড়াইলের আদালতে নাকি গোপালগঞ্জের আদালতে? ওয়ারেন্ট ইস্যু করছিল কে? গোপালগঞ্জের আদালত। এখন দেখবো, এক্ষেত্রে দেখতে হবে যে যেখানে গ্রেফতার করা হয়েছে এটা কি গ্রেফতার, মানে গ্রেফতারি পরোয়ানা ইস্যুকারী আদালত হতে গ্রেফতারকৃত স্থানের দূরত্ব কি 20 মাইলের বেশি কিনা। যদি 20 মাইলের মধ্যে হয়, তাহলে যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই জায়গায় হাজির করবে। আর যদি 20 মাইলের বেশি হয়, তাহলে ওই ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে। তাহলে যদিও ধরেন চাপাইল ব্রিজের ওপার ভিন্ন ডিস্ট্রিক্ট, কিন্তু এটা গোপালগঞ্জের আদালত হতে কত কত মাইলের মধ্যে? 20 মাইলের মধ্যে। তাহলে ভিন্ন গোপালগঞ্জের ওয়ারেন্ট অনুসারে নড়াইলে গ্রেফতার করলেও এই ক্ষেত্রে আসামি হাজির করবে কোথায়? গোপালগঞ্জে। আর যদি যে স্থানে গ্রেফতার করছে, যদি গ্রেফতারটা এরকম হতো যে গোপালগঞ্জের ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করছে কক্সবাজার থেকে, তো কক্সবাজার ডেফিনেটলি গোপালগঞ্জ থেকে 20 মাইলের বেশি, কয়েকশো মাইল নাকি? তাহলে সেক্ষেত্রে কার কাছে হাজির করবে? এই যে দেখেন 85 ধারায় বলছে, এই উক্ত গ্রেফতারকৃত স্থানের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কে পুলিশ কমিশনার বা কে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। বুঝতে পারছেন? তাহলে 85 ধারায় বলছে যে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে যদি ওয়ারেন্ট কার্যকর করা হয়, তাহলে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোথায় হাজির করতে হবে। এই সমাধানটা দিয়েছে কত ধারায়? 85 ধারায়। জটিল কোনো যেখানে দরকার ওইখান থেকে বিকাশ সাহেব, বিকাশ সাহেব, আমি কি কথা বলছি শুনছেন?
আমি কি আপনারে বলছি যে নড়াইলের সদরে যায় গ্রেফতার করছে? যে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে গ্রেফতার করছে, কিন্তু ওই স্থান থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যুকারী আদালতের দূরত্ব হতে হবে কত? আমি যদি চাপাইল ব্রিজ নামটা উল্লেখ কেন করলাম? চাপাইল ব্রিজ তো, চাপাইল ব্রিজ থেকে গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 10 মাইল 20 মাইলের কম, 20 মাইলের কম। যদিও চাপাইল ব্রিজের ওই পাশ হচ্ছে কোন জেলা? নড়াইল জেলা। কিন্তু যদি নড়াইল, আপনি যদি বিকাশ সাহেব যে প্রশ্নটা করছে তার জেলা বলতে কি জেলা একেবারে ওই সদর বোঝাবে কিনা তাই বলতেছেন? চাপাই তো আমাদের 10 মাইলের ভিতরে হলো, হুম। কিন্তু আমি বলতেছি যে লড়াইয়ের শেষ প্রান্ত তো আমার 30 মাইল হয়। হ্যাঁ, তাহলে কি হবে বলেন? তাহলে হ্যাঁ, তাহলে তো নড়াইল নিবে। উত্তর- সেই ঠিকানা 10 মাইলের ভিতরে, মানে 20 মাইলের ভিতরে ওনাদের সরকার যে গ্রেফতার করছে 20 মাইলের বাইরে, তখন কি হবে? তার বিষয়টা আমি বলছি স্যার, আচ্ছা, ফোনটা আমি বলছি সেটা আমি আমি এখানে প্যাচের কিছু নাই। আদালত থেকে 20 মাইল। যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে সেই আদালত থেকে গ্রেফতার করতে হবে। যদি ধরেন আমি যদি এই কথা বলি, গোপালগঞ্জের আসামি, গোপালগঞ্জের আদালত আসামিরে গ্রেফতার করছে কাশিয়ানী থেকে। কাশিয়ানী তো ওই জায়গা থেকে 60 কিলোমিটার, কিন্তু এটা তো নিজ জেলার মধ্যে। নিজ জেলা যদি 100 কিলোমিটারও দূরে হয়, নিজ জেলার মধ্যে তো সেই জায়গায় হাজির করবে। এইটুক বুঝেন তো? আচ্ছা, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। যদি ভিন্ন এখতিয়ার সম্পন্ন, এটা খুব সহজ জিনিস, চা বানানোর চেয়েও সহজ। মানে বিষয় হলো যে আমারে ওয়ারেন্টটা কার্যকর করছে কোন জায়গায়? ভিন্ন জেলায়। এখন ভিন্ন জেলার যে জায়গা গ্রেফতার করছে ওই জায়গায় জায়গায় ওই যে ইটের কুয়াতে গোল দেবেন, ওই জায়গায় গোল দিয়ে সুতো দিয়ে টানতে টানতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে এই জায়গা মাপবেন। মাপার পরে দেখবেন যে এই জায়গা কি 20 মাইলের মধ্যে আছে কিনা। যদি 20 মাইলের মধ্যে হয় তাহলে হাজির করবে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সেই জায়গায়। আর ওই জায়গা যদি 20 মাইলের বেশি হয়ে যায়, ধরেন ওয়ারেন্ট ইস্যু করে আদালত থেকে 20.1 মাইলও যদি হয়, তাহলে ওই জায়গার আদালতে হাজির করবে। কথা শেষ। জি, এবার বলেন, এবার বলেন, বলেন। মানে এখন কেউ প্রশ্ন করবেন না যে স্যার কিলোমিটার কত, ভিন্ন আদালত। তারপরে মাপতে কি রাস্তা হিসেবে নাকি, এগুলো বলুন না কেউ। আচ্ছা শুনেন, গোল দেবেন 20 মাইল, শব্দটা গোল দেন, এই জায়গায় 20 কিলোমিটার না, কি বলেন? 20 মাইল। পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইভাবে যে অমুক জেলার ওয়ারেন্ট কার্যকর করতে ভিন্ন এখতিয়ার সম্পন্ন জেলায়, তাহলে আসামিরে কোথায় হাজির করবে? ভিন্ন জেলার আদালতে নাকি যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সেই আদালতে? যদি ভিন্ন আদালত থেকে ওয়ারেন্ট ইস্যুকারী আদালতের দূরত্ব 20 মাইলের মধ্যে হয় তাহলে ওয়ারেন্ট ইস্যুকারী আদালতে। আর যদি যে জায়গায় গ্রেফতার করছে সেই জায়গা ওয়ারেন্ট ইস্যুকারী আদালত হতে 20 মাইলের বেশি, তাহলে যে জায়গায় গ্রেফতার করছে সেই জায়গার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা কে পুলিশ কমিশনার। আদালত না, এই তিনজনের যে কোনো একজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার অথবা কি জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, এখন আসি আমরা ধারা 86। এই 85 বুঝেন নাই কেউ আছেন অনলাইন অফলাইনে? থাকলে বলেন, একবারে ছাড়াই যাই। বর্ডারের ব্যাপার আনমিউট করার ক্ষমতা দিছি, প্রশ্ন থাকলে বলেন। স্যার 85 ধারাটা বুঝছি স্যার, কিন্তু 85 ধারার যে ইয়াটা মানে প্র্যাকটিসের সাথে মিলতেছে না আর কি। প্র্যাকটিসে তো স্যার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে, এখানে তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিতে। আচ্ছা, প্র্যাকটিস থাক আপাতত। এখানে প্র্যাকটিসে কিভাবে আনে সেই সেইটুকু আসতেছি। আপাতত এইটুকু একটু, এইটুকু 85 আমি যতটুকু বুঝছি এইটুকু বুঝছেন কিনা জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। লাইন আমি আনতেছি, দেখেন। আর একটা বিষয় স্যার, স্যার বলেন বলেন। অর্থাৎ স্যার হচ্ছে যে এই ভিন্ন ভিন্ন এখতিয়ার মানে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালত থেকে যদি ওয়ারেন্টটা যদি জারি করা হয় তাহলে সেটা 20 কিলোমিটারের মধ্যে যদি
20 কিলোমিটার দূরত্ব যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কি ওই 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 আদালতেই তাকে হাজির করাবে কিনা স্যার? এটাই তো এতক্ষণ ধরে বললাম। জি স্যার, ক্লিয়ার স্যার। আপনার জেলা কোন জেলা? খাগড়াছড়ির পাশের জেলা কি বলেন? রাঙামাটি। আচ্ছা, আপনি যে ধরেন আপনার খাগড়াছড়ি আদালত থেকে যদি রাঙামাটির কোনো এক থানায় গ্রেফতার করছে আসামিরে, মামলাটা কোথার? খাগড়াছড়ির। তাহলে জি স্যার। ভিন্ন জেলায় যদি গ্রেফতার করছে আসামিরে, কোথায়? রাঙামাটিতে। তাহলে দেখবে যে জায়গা থেকে গ্রেফতার করছে সেই জায়গা থেকে ওয়ারেন্ট ইস্যুকারী 20 কিলোমিটার, আদালতের দূরত্ব যদি 20 মাইলের মধ্যে হয়, তাহলে রাঙামাটি 20 মাইল। গ্রেফতার করতো আসামিরে নিয়ে আসবে খাগড়াছড়িতে। আর যদি 20 মাইলের বেশি হয়, তাহলে রাঙামাটির সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, আর মেট্রোপলিটন এরিয়া হলে কে? পুলিশ কমিশনার। কেউ কথা বলেন না। আসমা খানম, আপনার গলা প্রায় পাই। দেখেন তো, এখন আমাদের একজন প্রশ্ন করতে যে স্যার, প্র্যাকটিসে তো আনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু এই জায়গা তো লেখা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, প্র্যাকটিসের বিষয়টা আসতেছি। এখন ধরেন আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসছিল এই 86 ধারা থেকে, এখন যে ধারাটা পড়বো 86, এই প্রশ্নটা হচ্ছে এরকম যে মামলাটা হয়েছে চট্টগ্রামের ডাবল মুরিং থানায়, থানার নাম ডাবল মুরিং, আর আসামিরে গ্রেফতার করছে ওই ওয়ারেন্ট অনুসারে বরিশালের বাকেরগঞ্জ থেকে। বরিশালের কোথায়? বাকেরগঞ্জ। এখন 85 ধারার বিধান অনুযায়ী এই আসামিরে কি চট্টগ্রাম নিয়ে যাবে, নাকি বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনার কাছে নিবে বলেন তো? এই জায়গায় চট্টগ্রাম নেওয়ার তো কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ চট্টগ্রাম থেকে বরিশালের দূরত্ব 20 মাইলের বেশি। এইটুক তো বুঝছেন? জি। 86 ধরেন 85 ধারা অনুসারে চট্টগ্রাম নিতে পারলো না, ধরেন বরিশালের হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিল, অথবা কার কাছে নিল? পুলিশ সুপারের কাছে নিল, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, যেহেতু বাকেরগঞ্জ মেট্রোপলিটন এরিয়া না। এইটুক তো বুঝছেন? আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা বললাম যে বরিশালের ধরেন পুলিশ সুপারের কাছেই নিছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিলেও নিতে পারত। এখন জেলা পুলিশ সুপার, বরিশালের যে জেলা পুলিশ সুপার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, উনি ওনার কাছে নেওয়ার পরে উনি দুইটা জিনিস দেখবেন। এক, অপরাধটা জামিনযোগ্য কিনা। যদি জামিনযোগ্য হয়, তাহলে ওই বরিশালের এসপি সাহেবই তারে কি দিতে পারে? জামিন দিতে পারে। কিসের শর্তে? আপনি ধার্য তারিখে চট্টগ্রাম ডাবল মুরিং থানার ওই মামলায় কি দিবেন? হাজিরা দিবেন। বুঝছেন? বুঝছেন? জামিনযোগ্য, ধরেন জামিনযোগ্য না, তখন উনি দেখবে বরিশালের পুলিশ সুপার যে যে আসামিরে ধরে নেওয়া হয়েছে ওই ওয়ারেন্টে 76 ধারার কোনো বিধান আছে কিনা। 76 ধারার বিধান মানে হলো যে ম্যাজিস্ট্রেট যখন ওয়ারেন্টটা দিছে, তখন ওই ওয়ারেন্টে পুলিশে জামিন দেওয়ার কোনো ক্ষমতা দিছে কিনা। বুঝছেন? যদি জামিন দেওয়ার ক্ষমতা দেয়, তাহলেও পুলিশ সুপার কি করবে? জামিন দিবে। এবং কিসের শর্তে? ধার্য তারিখে চট্টগ্রামে হাজির হওয়ার শর্তে। এইটুক কি বুঝছেন? এখন ধরেন বরিশালের পুলিশ সুপার দেখলো যে এটা জামিনযোগ্য অপরাধও না, আবার 73 ধারার কোনো নির্দেশও নাই, এটা হলো নন বেইলেবল অফেন্স। নন বেইলেবল অফেন্স। তখন কি করবে? তখন বরিশালের পুলিশ সুপার ওই আসামি বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবে। ওই যে একটু আগে একজন বললো না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়, তাহলে বরিশালের পুলিশ সুপার পাঠাই দিবে কার কাছে? বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আমরা নিজ জেলায় গ্রেফতার হলে যেভাবে আমি জামিনের আবেদন করতাম, ওই আসামির পক্ষেও কেউ কি করতে পারে? জামিনের আবেদন করতে পারে। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 497 ধারায়। কত ধারায়? 497 ধারায়। এই জামিনের আবেদনটা করতেছে কোন জায়গায়? বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা প্রথম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বুঝতে পারছেন? যদি ওখানে জামিন চেয়েছে, যদি ওই জায়গার ম্যাজিস্ট্রেট মনে করে যে এর জামিন দেওয়া যায়, কি বলেন? জামিন দেওয়া যায়, তাহলে জামিন দিবে এবং জামিন দেওয়ার সাথে সাথে বলবে কি যে অমুক তারিখে আপনার ধার্য তারিখ, হাজিরা দিবেন কোথায়? ওই চট্টগ্রামের ডাবল মুরিং
আদালত। আদালতে। আর যদি জামিন না দেয়, জামিন না দিলে কিছু করার আছে? জামিন না দিলে কিছু করার নাই। তাহলে আসামি থাকলো কোথায়? বরিশালে। বরিশালে। আর মামলা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে। তখন হচ্ছে যে আপনার আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে জিনিসটার, যে শব্দটার উল্লেখ নাই, সেটার বলা হলো ট্রানজিট রিমান্ড। ট্রানজিট রিমান্ড। ট্রানজিট রিমান্ড মানে হলো পুলিশ ওই চিফ স্যারের কাছে আবেদন, চিফ স্যার যদি অনুমতি দেয় তাহলে পুলিশ ওই আসামিরে ধরে নিয়ে, মানে পুলিশ হেফাজতে রাইখে নিয়ে যাবে কোথায়? বরিশাল থেকে নিয়ে যাবে কোথায়? চট্টগ্রামে। এখন পুলিশ তো আর ইচ্ছা করলেই তাকে পুলিশ নিজের দায়িত্বে নিতে পারবে না, আদেশটা লাগবে কার? আদালতের। আমরা জানি না, আমরা গতদিন পড়ছি রিমান্ড মানে কি পাঠানো? ফেরত পাঠানো। তাহলে এই জায়গায় ওই কারাগার থেকে ফেরত পাঠাচ্ছে কার কাছে? পুলিশের কাছে। যদি জামিন না দেয়, পুলিশের কাছে পাঠাচ্ছে কোথায় নেওয়ার জন্য? যে জায়গা মূল মামলাটা, সেই জায়গা। তো আপনি এই ট্রানজিট রিমান্ড শব্দটা ফৌজদারি কার্যবিধির কোথাও পাবেন না। তাহলে কিছু সময়ের জন্য। তাহলে আমি আবার একটু বলি, শুনেন, সবাই একটু মিলান, অনেকের কাছে জটিল লাগতে পারে, বাট এই ৮৬ ধারা যদি আপনি পারেন, লিখিত একটা প্রশ্ন পারবেন। ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে যদি গ্রেফতার করে, প্রথমে দেখবে ২০ মাইলের মধ্যে কিনা। ২০ মাইলের মধ্যে হলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সেই জায়গা পাঠাই দিবে, ঝামেলা শেষ। যদি ২০ মাইলের বেশি হয়, তাহলে ওই ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতের কার কাছে নিয়ে যাবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা কে? পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। তার কাছে নিয়ে যাওয়ার পরে সে জামিনযোগ্য অপরাধ হলে কি দিতে পারবে? জামিন দিতে পারবে। যদি ৭৬ ধারায় পৃষ্ঠাঙ্গন থাকে তাও কি দিতে পারবে? জামিন দিতে পারবে। যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে উনি আর জামিন দিতে পারবেন না, পাঠাই দিবে কার কাছে? ওই এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইচ্ছা করলে তার ফৌজদারি কার্যবিধির কত ধারায় জামিন দিতে পারে? ৪৯৭ ধারায়। এই জায়গা অন্তর্বর্তীকালীন বেল দেয়, ইন্টারিম বেল। কি বেল? ইন্টারিম বেল ৮৬ ধারায়। ৪৯৭ ধারার বিধান অনুসারে, বাট বেলটা দেয় ৪৯৭-তে, কিন্তু ইন্টারিম বেল শব্দটা উল্লেখ আছে কত ধারায়? ৮৬ ধারায়। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্টারিম বেল দেয় কত ধারায়, মানে এই শব্দটার উল্লেখ আছে কত ধারায়? ৮৬ ধারায়। বুঝতে পারছেন? অন্তর্বর্তীকালীন জামিন এই বিধান, এই শব্দটা ৪৯৬-তেও নাই, ৪৯৭-তেও নাই। জি। তাহলে একটু পড়ি, দেখেন ধারা ৮৬টা একটু পড়ি, তাহলে আরো ভালো বুঝবেন। একটু চুপ করে পড়েন, একটু মনোযোগ দেন সবাই। দেখেন, উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার তাকে সংশ্লিষ্ট এলাকার আদালতে প্রেরণ করতে নির্দেশ দিবেন। মানে ওই যে ২০ মাইলের যদি বেশি হয়, তাহলে প্রথম তো নিল কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারের কাছে। তবে শর্ত এই যে দেখেন আন্ডারলাইন করেন, অপরাধ যদি জামিনযোগ্য হয়, ওই অপরাধটা যদি কি হয়? জামিনযোগ্য। জামিনযোগ্য হয়, এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনের সন্তুষ্টি বিধান করে জামিন দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, অথবা পরোয়ানার উপর ৭৬ ধারা মোতাবেক কোন নির্দেশ লিখিত থাকে। হয় জামিনযোগ্য হবে অথবা কি ৭৬ ধারা অনুসারে কি থাকবে? নির্দেশ থাকবে। এবং উক্ত ব্যক্তি নির্দেশ মোতাবেক জামানত দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে। তাহলে এখানে, তাহলে এ জায়গায় লেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুধু ম্যাজিস্ট্রেট আছে না? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার উক্ত জামিন অথবা জামানত গ্রহণ করবেন এবং মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা এসপি সাহেব ওনারা যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে জামিন দিবেন, অথবা ৭৬ ধারার পৃষ্ঠাঙ্কন থাকলেও কি জামিন দিবেন। আর এই জামিনের কাগজপত্র পাঠাই দিবে কোথায়? ওই যে জায়গার আদালতের মামলা, সেই জায়গায়। তবে দেখেন, আন্ডারলাইন করেন, জামিন অযোগ্য অপরাধ হলে, ধরেন জামিন দিতে পারে নাই, উনরা জামিন দিতে পারে নাই, কি অপরাধ? জামিন অযোগ্য অপরাধ হলে বা ৭৬ ধারা অনুসারে কোনো নির্দেশনা না থাকলে, এই যে গোল্ডেন দায়রা জজ, মহানগর দায়রা জজ বা সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বা সিজিএম মানে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত ব্যক্তিকে 497 ধারার শর্ত সাপেক্ষে রুল দিবেন, অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে ধার্য তারিখে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির হবার নির্দেশ প্রদান করবে। এখন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি একটা ফ্যাক্ট বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দুইবার প্রশ্ন করবেন না, আগে সবাই শুনেন, আমি আস্তে আস্তেই বলতেছি। ধরেন একজন মহিলা, সে চট্টগ্রামের ওই ডাবল মুরিং থানার বসবাস করে। ধরেন সে তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এবং আদালত ওয়ারেন্ট ইস্যু করছে স্বামীর নামে, এবং এই ওয়ারেন্ট অনুসারে তারে গ্রেফতার করতে বরিশালের বাকেরগঞ্জ থানায়। বাকেরগঞ্জ থানায় হাজির করার পরে, মানে গ্রেফতার করার পরে, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে 497 ধারায় জামিন দিয়েছে, তার ওই স্বামীকে, বুঝতে পারছেন, মানে আসামিকে। পরীক্ষায় প্রশ্ন আসছে যে এই যে 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 বাকেরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিরে যে জামিন দিল, এখানে কোনো আইনগত ত্রুটি করছে কিনা, নাকি সে ঠিকঠাক কাজই করছে লফুলি, ফৌজদারি কার্যবিধি অনুসারে এই জামিনটা বৈধ হয়েছে কিনা, কি ত্রুটি আছে আগে তো সে বলেন, ত্রুটি আছে কেন বলেন, দেখলে যে এটা ওনাকে বলতে দেন, বলেন বলেন বলেন। আমলযোগ্য অপরাধ কিনা বা যে statute দ্বারা শর্ত হয়েছে কিনা, এগুলো সব পূরণ করার পরে যদি দেখে যে না হয়, তখন নাকি না, এখন ত্রুটি নাই কেন শুনেন, জামিনযোগ্য, তারপর 76 ধারার তা যদি থাকতো তাহলে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসা লাগতো না, তাহলে জামিনটা কে দিয়ে দিত, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার। তো এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসছে কেন, তারা জামিন দিতে পারে না, কিন্তু এই জায়গায় আসছে। তো এই জায়গায় যে বরিশালের বাকেরগঞ্জ, আপনার আমি সুবিধা করে মানে যেটা বললাম যে ওই জায়গার বাকেরগঞ্জের পুলিশ সুপারের কাছে আসছিল, পুলিশ সুপার পাঠাইছে চিফ স্যারের কাছে, চিফ স্যার জামিন দিতে, তাহলে বৈধ কিনা, অবশ্যই বৈধ। এটা ফৌজদারি কার্যবিধির 86 ধারা অনুসারে অবশ্যই কি বলেন, বুঝতে পারছেন। এগুলো তো চাইতে শুধু জিনিস হ্যাঁ, ওখান থেকে মানে ওই আদালত থেকে কিন্তু আবার arrest করতে পারে। জামিন দিতে পারে ওই না না না, ছোট একটা শর্ত ওই এটা তো জামিন হয়েছে ফিরে বেরিয়ে আমি হবে কোথায় দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, না ওই মামলায় তো আর করবে না, না। স্যার ইনি জামিন দিয়ে দিয়েছে ওই জামিন যা বলেন, আলামিন বলেন, সবার প্রশ্ন দিচ্ছি, অনলাইনের প্রশ্ন থাকলেও করেন, আগে আলামিন বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনার জামিন যোগ্য, কিন্তু ৭৩ ধারা অনুসারে কোনো নির্দেশনা নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ওই আদালতে কি প্রেরণ করতে পারবে? উনি তো জামিনই দিতে পারে, হ্যাঁ, মানে জামিন ছাড়া দেবে না, পাঠাতে পারবে। পাঠাতে পারে, মানে চাইলে আইনের জামিন ব্যত্যয় দিতে- ঘটাইছে, ঠিক, অথবা চাইলে মানে ধারায় ওই কথা বলা নাই, বাট যদি মনে করে সে পাঠাই দিবে, শেষ। বলেন। হ্যাঁ, এই জায়গায় 86 ধারায় সেরকম কিছু নাই। আপনার ধরেন এটা, ওটা যদি বলেও, তা বললো, কিন্তু তারে মুক্তি তো ওই জায়গা থেকে দিয়ে দিচ্ছে, মুক্তি তো দিয়ে দিচ্ছে, মুক্তি দিতে তো তার এই কাজটা তো অবৈধ হয় নাই, মূল কথা হলো এইটা। জি, অনলাইনের কেউ থাকলে বলেন প্লিজ। আচ্ছা, আপনার প্রশ্ন নিচ্ছি, অনলাইনের কার প্রশ্ন থাকলে করেন। স্যার বিষয়টা আমি বুঝতে পারি না স্যার, কারণ হচ্ছে ওই আমি অফলাইনে চলে গেছিলাম, তো স্যার একটু যদি আরেকবার ক্লিয়ার করতেন স্যার। আচ্ছা, তাহলে এটা আপনার প্রশ্ন না, এটা হলো অনুরোধ।
স্যার আমি একটা কথা আচ্ছা দাঁড়ান। বলেন, ইয়া বলেন, আব্দুল্লাহ বলেন। যদি সে গ্রেপ্তার হয় অথবা সংশ্লিষ্ট আদালত তাকে জামিন দেয় তখন হচ্ছে তার পরোয়ানাটা বাতিল হয়। জি বরিশালের জামাই তিনি গ্রেপ্তারও হয় না, সংশ্লিষ্ট আদালতেও হাজির হয় না, হ্যাঁ, তুমি হাইকোর্ট থেকে একটা আগাম জামিন দিচ্ছে, এমন অবস্থায় তোমার পরোয়ানা বাতিল হয়েছে কিনা তুমি কি জানো? হাইকোর্ট থেকে কি নিছে? আগাম জামিন দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে আগাম জামিন নেয় মাসুদ? না আগে দেয়। আরেকটার ক্ষেত্রে আগাম জামিনের কোনো বিধান নাই। জি এটা ওয়ারেন্টে জামিন নিয়ে আসছে ওইটা দেখেন। আমি বলি আপনারা এই কথা বলেন না, প্র্যাকটিসের সাথে এই জায়গা মিলায়েন না। আমি যে জায়গা আছি সেই চুকির আঙ্গিকে বলেন। প্র্যাকটিসে সে যখন বলছে, সে যখন যা আগাম জামিন চাচ্ছে, দেখেন সে বলে নাই যে আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সে হাইকোর্টে এটা অবগত করে নাই। সে বলতেছে যে আমি যে কোনো সময় গ্রেফতার হইতে পারি, আমার আগাম জামিন দেন, আশঙ্কা। কিন্তু সে যদি আগ বাড়ায় যায় বলে যে আমার বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, জি। এই আর এটা আপনাদের অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়, কিন্তু মূল যে বিষয় এটা আপনি বুঝতেন কিনা। আচ্ছা ধন্যবাদ। শুনেন তাহলে আপনার ৮৬ ধারাটা ভালোভাবে পড়েন। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে ৮৫ ৮৬ আপনি। আরে আসমা খানম, থামেন। ধরেন অনলাইন আলাগে আমি এক চাপ দিয়ে মিউট করতে পারি, কিন্তু আপনাকে মিউটের মানে বোতাম আমার কাছে নাই। তাহলে শুনেন, আমরা এই জায়গা থেকে কি কি কোন ধারাগুলো মনে রাখবেন আপনি এই জায়গা থেকে সুনির্দিষ্টভাবে মনে রাখবেন। ৮১ ধারা, ৮৩ ধারা, ৮৫ ধারা আর ৮৩ ধারা। বুঝতে পারছেন? আর বলবো না। ৮১, ৮৩, ৮৫, ৮৬ আর বাকিগুলার ফ্যাক্ট মনে রাখবেন। ফ্যাক্ট বুঝেন তো, যে কখন বাতিল হতে পারে, কখন বাতিল হবে না। তারপরে ম্যানেজারের প্রতি নির্দেশ দিবে কে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই টাইপ গুলো আর কি। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। এই আদালতে তো সে জামিন হলো, ওই আদালতে দিন ধার্য করে পাঠাই দিল স্যার। সেই সেই আদালতে হাজির হওয়ার কি আবার কি জামিন হবে না? এই জামিন জামিন অন্তর্বর্তীকালীন একটু দেয় না স্যারকে। অন্তর্বর্তীকালীন মানে কি কি জানেন? অল্পক্ষণের জন্য জামিন সে দিয়ে দিল। আমার সাথে দরকার আপনি এই আপনারা দুইজন কথা বলেন, আমি যাই নিচে যাই। আজকে এমনি হচ্ছে সময় কম, আর আপনারা খালি সময় নষ্ট করতেছেন। কোর্টে জীবনে মাঝে মাঝে যাবেন। এই কোর্টে কালো কোট আছে? কালো কোট না থাকে গাউন কিনবেন, কোট বানানো লাগবে না, খালি গাউন পরে যাই ঘুরবেন, মুখে মাস্ক লাগায়, কেউ টের পাবে না যে নতুন উকিল আইছে গোপালগঞ্জে। শুনেন আপনার প্রশ্নের উত্তর দিই। একবার জামিন নিলে যে জায়গায় ধার্য তারিখে আবার জামিন নেওয়া লাগে না, তখন সে ওই জায়গায় যে জামিনের আবেদন করবে হলো তার জামিন স্থায়ী। যদি অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাহলে কিসের আবেদন করে? স্থায়ী জামিনের আবেদন। এইসব জিনিস বই পড়ে জানা যাবে না, এইসব জিনিস জানতে হয় কিসে যায়? কোর্টে যায়, কারণ বই পড়ে সবকিছু সম্ভব না। মূলত স্থায়ী জামিন আর অস্থায়ী জামিন। না না না, দেখেন সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিসের প্রশ্ন দেখেন। সাধারণত গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হয় পুলিশের প্রতি। ৩ নং প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ। গ্রেফতারি পরোয়ানা স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হবে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক। ৪ নম্বর প্রশ্ন, বিবিআই গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত, পরোয়ানাটি কার্যকর না হওয়া পর্যন্ত। ৫ নম্বর প্রশ্ন, বিবিআই কোন
জমির মালিক কৃষক জমির মালিককে পরোয়ানা জারি নির্দেশ দিতে পারে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিবিআই। 7 নম্বর প্রশ্নটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকরী বা তামিল করা যেতে পারে বাংলাদেশের যে কোনো স্থানে। 8 নং প্রশ্নটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা কে বাতিল করতে পারে? যে আদালত পরোয়ানা জারি করে সে। হাইকোর্ট পারবে? পারবে না। তো আমরা একটু চলে আসি, দেখেন তল্লাশি পরোয়ানা। আচ্ছা, তল্লাশি পরোয়ানা আজকে আর পড়া হচ্ছে না। তল্লাশি পরোয়ানা কারণ মাগরিবের আগে শেষ করতে গেলে তল্লাশি পরোয়ানা পড়লে পরীক্ষা হয়ে যাবে মানে মাগরিবের পরে। তো যে কারণে আজকে আমরা এতটুকুই, এই ওয়ারেন্ট সম্পর্কিত প্রশ্ন এতটুকুই। আগামীকাল সকাল 10টা থেকে ক্লাস আছে, আগামীকালও আপনাদের ক্লাস টেস্ট থাকবে। আর এখন আজকে আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।